Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান ধর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের ৫৪তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আর আজকের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু। আর আমাদের ফেসবুক পেজের গ্রুপও রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কেননা আমরা অল্প কয়েকদিনের মধ্যে দারুণ দারুণ হরর সব ইভেন্টগুলো সেখানে নিয়ে আসতে যাচ্ছি, সেগুলোও আপনাদের দারুণ উপভোগ্য হবে বলে ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস। তো চলুন আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতে ৫৪তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন আপু, ওনার নাম অনিকা তাসনিম। ওনার বাড়ি খুলনার দৌলতপুরে। উনি জানিয়েছেন ওনার জন্ম বেড়ে ওঠা এটা কিন্তু ঢাকাতেই। ২০১৭ সালের দিকে উনি যখন মাধ্যমিকের গণ্ডি পার করেন তখন পরিবারের সাথে উনি চলে যান খুলনার দৌলতপুরে। ওখানে ওনার দাদার আমলের অনেক পুরনো একটা বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটা কোনোভাবেই বাসযোগ্য ছিল না। ওই বাড়িটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছিল। ৪ রুম বিশিষ্ট একটা বাড়ি তৈরি করা হয়, মাঝখানে বারান্দা ছিল। বারান্দায় যদি দাঁড়ানো যায় তাহলে ডানে বামে যে দুটো রুম ছিল, এই দুটো রুমে যদি কেউ থাকতো, দরজা যদি খোলা থাকতো আর কি, ভিতরে যদি কেউ থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে ভেতরে কারা আছে, কে কী করছে। তো ওভাবেই ঘরটা তৈরি করা হয়েছিল আর কি, যেন রুম থেকে বের হয়ে সবাই ওই বারান্দায় আসতে পারে, বারান্দা থেকে আবার বাইরে বেরিয়ে যেতে পারে, ওভাবে ঘরটা তৈরি করা হয়। তো ঘরটা তো ওভাবে তৈরি করা হলো। এরপর ওনারা যখন ওই বাড়িতে থাকতে শুরু করলেন, অনেক আপুর ভাইরা আছে, তারপর ওনার আব্বু আম্মু, ওনারা যখন ওই বাড়িতে থাকতে শুরু করলেন, প্রথম রাত্রেই ঘটল একটি ঘটনা। সবাই তো ঘুমিয়ে আছেন, অনেকে আপুর আম্মুও ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখতে পান যে এই ঘরের মধ্যে দুটো ধোঁয়া দেখা যাচ্ছে, একটা সাদা ধোঁয়া, একটা কালো ধোঁয়া। সাদা ধোঁয়া কালো ধোঁয়াকে ধাওয়া করছে। সাদা ধোঁয়া কালো ধোঁয়াকে যখন ধাওয়া করছে, ওই কালো ধোঁয়াটা ঘরের সবগুলো রুমে দৌড়ে বেড়াচ্ছে। দৌড়ে বেড়াচ্ছে বলতে সে ভেসে ভেসে সবগুলো রুমে চলে যাচ্ছে। আর সাদা ধোঁয়াটাও একই রকমভাবে তার পিছু পিছু ধাওয়া করছে। একটা পর্যায়ে দেখা গেল ওই কালো ধোঁয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু সাদা ধোঁয়াটা ঘর থেকে বাইরে বেরিয়ে যায়নি। সাদা ধোঁয়াটা কালো ধোঁয়াকে ঘর থেকে বাইরে ধাওয়া করে বের করে দিয়ে ওই ধোঁয়াটা আস্তে আস্তে এগিয়ে আসে অনিকা আপুর আম্মুর দিকে। এই ধোঁয়াটার উপরের অংশটা হঠাৎ করেই মানুষের মাথার মতো অবয়ব ধারণ করে। এরপর অনিকা আপুর আম্মুকে বলতে থাকে, মারে, এই বাড়িটা অনেক দিন পরিত্যক্ত পড়েছিল, অনেক দুষ্টু জিনেরা এখানে আস্তানা গেড়েছে। তোরা একটা কাজ কর, তোরা এই বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন কর, মানুষকে কিছু খাইয়ে দে, ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না। আমি আপাতত এদেরকে বের করে দিলাম। এইটা বলার পরপরই ওই সাদা ধোঁয়াটা একদমই ভ্যানিশ হয়ে যায়। আর এরপর অনিকা আপুর আম্মুর ঘুমও ভেঙে যায়। উনি চিন্তা করলেন এখন আর রাতে কাউকে বলবো না, সকালবেলা সবাইকে ডেকে ইনশাল্লাহ এই বিষয়টা আমি খুলে বলবো। পরদিন সকালবেলা সবার উপস্থিতিতে উনি যখন এই স্বপ্নের বিষয়টি জানালেন, তখন অনিকা আপুর আব্বু উনি চিন্তা করলেন যে স্বপ্নে কি দেখেছে না দেখেছে, এই দোয়া অনুষ্ঠান করব, টাকা পয়সা খরচ করব, এটা ঠিক হবে কি না। কারণ একটা এই ধরনের প্রোগ্রাম করতে গেলেও তো
টাকা পয়সা খরচ হয়। এমনিতে বাড়িটা করতে গেলে তো হাতে টাকা পয়সা কমে গেছে, এখন এটা করবেন কি করবেন না, এটা নিয়ে আলেমদের সাথে যখন পরামর্শ করলেন, কেউ কেউ বলেছেন যে না, এটা করার দরকার নাই। আবার কেউ কেউ বলেছেন যেহেতু উনি স্বপ্নে দেখেছেন, আপনাদের সাধ্য অনুযায়ী শরিয়ার ভেতরে থেকে যেভাবে দোয়া অনুষ্ঠান করা যায় সেভাবে করেন। তো এই পরামর্শটা অনিকা আপুর আব্বু গ্রহণ করলেন। তবে উনি একটু গড়িমসি করছিলেন বিভিন্ন কারণে। অনিকা আপুর আম্মুর চাপাচাপিতে তখন বিষয়টা একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা করলেন। তো যখন ওনারা এই প্রোগ্রামটা করবেন, খুবই তো তাড়াতাড়ি এটা করতে হবে, যেহেতু স্বপ্নে একটা বিষয় দেখেছেন আর বাসায় কোনো ধরনের কোনো সমস্যা হলেও হতে পারে। তখন এই যে অনিকা আপুদের যে আত্মীয় স্বজন আশেপাশে আছে, ওই দৌলতপুরের যে মার্কেট, এগুলো নাকি সোমবারের দিন বন্ধ থাকতো। তাই এই চিন্তা করা হলো সোমবার দিন যদি এই অনুষ্ঠানটা করা যায়, আত্মীয় স্বজনরা আসতে পারবে। তো সোমবারের দিন এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়। কিন্তু রহস্যজনকভাবে ওই দোয়া অনুষ্ঠানে তাদের কোনো আত্মীয় স্বজনই সেভাবে আসেননি। ওনারা আয়োজন করেছেন অথচ কেউ আসলো না। বিষয়টা কেমন হয়ে গেল? এর কারণ কি? বন্ধের দিনে করা হলো, কারণ অনেকে ব্যবসা বাণিজ্য করতেন। সোমবার দিন অনেক সময় দেখা যেত যে অনেকেই ফ্রি থাকতেন, যেহেতু মার্কেট বন্ধ থাকতো, তাদের তো আসার কথা, কিন্তু কেউ আসলো না। এমন একটা সময় করা হয়েছিল যেন সবাই আসতে পারেন, তবুও আসলো না। যেহেতু ওনারা আয়োজন করেছেন, এখন কি করবেন? তখন আশেপাশের যে বাড়িঘর ছিল, সেই বাড়িঘর থেকে তো কিছু লোকজন আসছিলেন প্রতিবেশী হিসাবে, তাদের বাচ্চা কাচ্চাদেরও ডেকে নিয়ে আসা হয়, যারা তখনও আসেনি, ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন ওই যে হুজুর যিনি আসছিলেন, উনি দোয়া করে দেন। ওনাদের যতটুকু সামর্থ্যে ছিল, যতটুকু আয়োজন করেছিলেন, সবাইকে ওনারা তাবারক বিতরণ করলেন। এরপর তো সবাই চলে গেলেন। আসলে ওনারা যেভাবে চেয়েছিলেন, যেভাবে আয়োজনটা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু লোকজন আসেনি। আত্মীয় স্বজনরা কেন আসলেন না, এটাও কিন্তু একটা রহস্য। অথচ তাদের আসার কথা ছিল। তো প্রোগ্রাম তো শেষ হলো, এখন শুরু হলো আর একটা ঝামেলা। সেটা হচ্ছে এই যে অনিকা আপু, উনি নাকি হঠাৎ করে মন মরা হয়ে পড়তেন, বিষণ্ণতা ওনাকে ছেয়ে ধরত। এমনকি উনি কয়েকবার সুইসাইড করার অ্যাটেম্পও নিয়েছিলেন, যেটা আসলে কোনোভাবে কাম্য ছিল না। কারণ ওনার এমন কোনো সমস্যা ছিল না বা বাড়িতে এমন কোনো অশান্তি ছিল না যার কারণে উনি সুইসাইড করবেন। কয়েকবার উনি যখন এরকম অ্যাটেম্প নিয়েছেন, ওনাকে থামানো হয়েছে। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেন সেই কাজটা করতে যাচ্ছিল, উনি নিজেও বলতে পারেন না যে উনি কী করতে যাচ্ছিলেন। এই ধরনের একটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হয়ে গেল। যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হলো, তখন ওনাদের প্রতিবেশী একজন দাদি আছেন, দাদির সাথে বিষয়টা নিয়ে যখন আলোচনা করা হলো, তখন দাদি একটা ঠিকানা দিলেন যে ওনার কাছে যান, কিছু তদবির নিয়ে আসেন। উনিও কিছু ঝাড়ফুঁক জানতেন, উনিও কিছু জিনিস দিয়েছিলেন। বলেছেন যে এখনই এই জিনিসগুলোর জন্য ওই বাড়িতে তদবির হিসাবে ব্যবহার করা হয়। প্রত্যেকটা জিনিস গুনে গুনে দিয়েছিলেন যে কোথায় কোন জিনিসটা ব্যবহার করতে হবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনারা যখন বাড়িতে ফেরত আসছেন, ফেরত আসার পর দেখা গেল যেই জিনিসগুলো গুনে গুনে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জিনিস থেকে 2-3টা জিনিস কম। এটা একটা রহস্যজনক ব্যাপার। কে নিয়ে গেল এটা? ওই ব্যাগ ছিঁড়ে যে সেগুলো পড়ে যাবে এমনও উপায় ছিল না। প্রত্যেকটা জিনিস থেকে 2-3টা করে জিনিস কম, অথচ ওই দাদি কিন্তু সবগুলো জিনিস গুনে গুনে দিয়েছিলেন। এরকম যখন ঝামেলা হলো, তখন ওনারা বুঝতে পারলেন যে সমস্যাটা হয়তোবা সামনের দিকে আরও তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে। ওই রাতেই ঘটে গেল আর একটা ঘটনা। অনিকা আপুর আম্মু রাতের বেলা ওনার রুম থেকে ওয়াশরুমে যাবেন, প্রথমে বারান্দায় আসতে হয়। তো বারান্দায় যখন এসেছেন, তখন খেয়াল করেন যে ওই বারান্দার এক পাশে আর একটা রুম আছে। শুরুতেই বলেছি যে বারান্দার দুই পাশে 2টা রুম, দরজা খোলা থাকলে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা যায়। তো উনি খেয়াল করলেন যে ওই রুমের লাইট জ্বালানো, কিন্তু মনে হচ্ছে কোনো একটা মহিলা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। ফ্যান বা অন্য কোনো কিছু শক্ত কোনো জিনিসের সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়েছে। তার পা দুটো ঝুলছে, চোখ দুটো খোলা অবস্থায় রয়েছে। তখন উনি যখন এই বিষয়টা দেখলেন, উনি এমন ভয় পেয়েছিলেন, ভয়ে ওখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যান, এমন একটা অবস্থা। কিন্তু না, উনি অজ্ঞান হননি, উনি দ্রুত ঘরে চলে আসেন। ঘরে এসে দরজা বন্ধ করে দেন। ওই রাতে উনি কাউকে ডেকে তোলেননি, কারণ পরিবারের সদস্যরা জানলে ওনারাও ভয় পেতে পারেন।
পরদিন উনি যখন বিষয়টা বললেন যে এই ব্যাপার, তারপর ওই তদবিরের বিভিন্ন জিনিসগুলো তো হারিয়ে গেছে, এরপর একদিন হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাবার পর উনিও কিছু তদবির দেন। এই তদবির নেয়ার পর সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। ওনাদের ঘরের যে কেচি গেটটা ছিল বারান্দার সামনে, গভীর রাত্রে হতো কি, এই কেচি গেট ধরে কেউ যেন অনেক জোরে ঝাঁকাতো। কেচি গেট ধরে কেউ ঝাঁকালে কিন্তু এক ধরনের শব্দ হয়, ঝনঝন ঝনঝন শব্দ হয়। এরকম শব্দ কিন্তু ওনারা পেতেন। মনে হতো যে এখনই বোধহয় কেচি গেটটা ভেঙেই ফেলবে। এরপর মাঝে মাঝে মনে হতো টিনের চালের উপর ধপাস করে বড় আকৃতির কোনো পাখি বসেছে। এরপর নখ দিয়ে ওই টিনের চালের উপরে আঁচড় কাটতো। আঁচড় কাটলে যেমন ক্যাচ 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 শব্দ হয়, ওইরকম শব্দও হতো। তারপর মাঝে মাঝে এই টিনের চালের উপর ঢিল পড়তো, করুণ সুরে কে যেন কান্নাকাটি করতো। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। তবে ওনারাও দমে যাননি। ওনারা আবার শুধু যে হুজুরের রুকিয়া বা তদবিরের উপর নির্ভর করেছেন বিষয়টা এরকম না। ওনারা ঘরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। তারপর ওনারা বিভিন্ন ধরনের দোয়া দুরূদ সবসময় পড়তে থাকেন। ঘরে একটা প্র্যাকটিসিং মুসলিম হিসাবে যেই পরিবেশ থাকা উচিত সেই পরিবেশটা ওনারা সৃষ্টি করেন। আস্তে আস্তে দেখা গেল কিছু কিছু সমস্যা কমে আসছে। প্রথম দিকে দেখা গেল যে ওই যে কেচি গেট ধরে ঝাঁকানো, এই সমস্যাটা নাই, অন্য অন্য সমস্যা আছে। পরে দেখা গেল যে করুণ সুরে কান্না, এটাও আর হচ্ছে না, কিন্তু টিনের চালের উপরে ওই শব্দগুলো হচ্ছে। একটা পর্যায়ে সেটাও বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে একদম স্বাভাবিক হয়ে গেল ওই বাড়িটা। আলহামদুলিল্লাহ, ওনারা এখনও খুব ভালো অবস্থাতেই রয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখেছি যে জিনের প্রভাবের কারণে অনেকেই সুইসাইড করে কোনো কারণ ছাড়াই। হঠাৎ করে মানুষের মধ্যে বিষণ্ণতা, হতাশা এগুলো ভর করে বসে। মানুষ চিন্তা করে, আহারে আমি তো এরকম একটা জায়গায় যেতে পারতাম, আমি কেন যেতে পারলাম না? আমার সাথে থাকা অনেকেই সেই জায়গায় চলে গেছে, সে অনেক ভালো করছে, আমার কেন হলো না? এরকম চিন্তা হঠাৎ করেই মানুষের মাথার মধ্যে ঢুকে পড়ে। তখনই শয়তান ধোঁকা দেয়। আর জিন শয়তানগুলো মানুষকে কুমন্ত্রণা দেয় যে তুই তো জীবনে কিছুই করতে পারলি না, ওই দেখ তোর সাথে থাকা ওই লোক কত কিছু করে ফেলছে। এরকম তো বিষয় আছেই। সেই সাথে মানুষ বিভিন্ন সময় মানুষ দ্বারা কিন্তু অপমানিত হয়, অনেক কটু কথার শিকার হয়। সেই বিষয়গুলো মানুষের মনে করিয়ে দেয়। তখন মানুষ আরও হতাশ হয়ে যায় যে হারে এই জীবনে কত অপমানিত হইলাম, বেঁচে থেকে লাভটা কি? তখন কিন্তু সে সুইসাইড করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুষ্টু জিনেরা এইভাবে কুমন্ত্রণা দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের টুলস ইউজ করে। এই জন্য আমরা সব সময় সতর্ক থাকব। আমাদের যেই নির্দিষ্ট দোয়াগুলো রয়েছে, প্রতিদিন যে মাসনুন দোয়াগুলো যেগুলো হাদিসে রয়েছে, সেগুলো পড়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর সর্বহালতে একটা বিষয় মনে রাখব যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে। সন্তুষ্টি এই বিষয়টা হচ্ছে জরুরি। সুখে থাকা এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব নয়। আর সুখের কোনো শেষ নাই। কে কিসে সুখ পাবে এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আর মুমিনের জীবন কিন্তু পুরোটাই একটা পরীক্ষা। এই জন্য আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এই সন্তুষ্টির মধ্যেই রয়েছে সুখ। আমরা যেন সেই সুখটাই খুঁজে ফিরি আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের ৫৪তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহিন সর্দার। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। তো চলুন শুরু করি আজকের শনির রাতের ৫৪তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনা। এই ঘটনাটির সময়কাল 2018 শুরুর দিকে এই শাহিন সর্দার ভাই উনি ঢাকা পলিটেকনিকে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত কারণে উনি এখানে লেখাপড়াটা আর কন্টিনিউ করতে পারেননি। উনি নিজ এলাকাতে চলে যান এবং সেখানে গিয়ে বিয়ে করেন। বিয়ে করার পর এখন কামাই রোজগার তো করতে হবে। উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।
এখন বিয়ে শাদী যেহেতু করেই ফেলেছেন, পরিবারের ভরণ পোষণের দায়িত্বও তো ওনার উপরে এসে বর্তায়। এখন কি করবেন? তখন ওনার পরিচিত এক চাচা এবং ওনার গ্রাম সম্পর্কের একজন মামা, এই দুজন আবার চাকরি করতেন রূপসা নদীর তীর ঘেঁষা বিশাল বড় একটি লেদার ফ্যাক্টরি রয়েছে সেখানে। যেহেতু ওনার এসএসসির রেজাল্ট ভালো ছিল, তাই ভালো একটা চাকরি ওনার হয়ে যায় ওই রেফারেন্সে, সুপারভাইজার পদে। এটি খুলনা নোয়াপাড়া যেই নদীর প্রবাহটা রয়েছে রূপসা নদীর, এর পাশেই ওই লেদার ফ্যাক্টরিটি অবস্থিত। তো উনি যখন ওখানে জয়েন করেন, ওনার যিনি সিনিয়র ছিলেন উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন ওনাকে দেন। তা হচ্ছে, এই ফ্যাক্টরিতে রাতের বেলা ডিউটি ওনাকে বেশি করতে হবে, যেহেতু উনি সুপারভাইজার পদে যুক্ত হয়েছেন এবং জয়েন করেছেন। এখানে মহিলারা রাতের বেলা ডিউটি করে না, তারা দিনের বেলাতে ডিউটি করে বিকাল 5টার মধ্যে যে যার মতো চলে যায়। মহিলাদের কোনো ডিউটি নাই, পুরুষদের ডিউটি রয়েছে নাইট শিফটে। কিছু কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আসলে যাবার ক্ষেত্রে একা যাওয়া যাবে না, আর কিছু জায়গা রয়েছে যেটা রাতের বেলা কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। বিশেষ করে ফ্যাক্টরির পেছন সাইড যেটা, এখানে কিন্তু যাওয়া যাবে না রাতের বেলা। এমনিতে দিনের বেলাতে যাওয়া যাবে, দিনের বেলা যখন ডিউটি থাকবে যাওয়া যাবে। রাতের বেলাতে ওই সাইডে কোনো কাজ হয় না, সুতরাং ওখানে যাওয়া যাবে না। আর আরও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন এই শাহিন ভাই, সেটা হচ্ছে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, আজব এক ব্যাপার দেখেন। সেটা হচ্ছে কোনো ওয়াশরুমের বাইরের কোনো সিটকানি নেই। আমরা সাধারণত যেই ওয়াশরুমগুলো দেখি, বাইরের দিকে একটা সিটকানি থাকে, ভিতরের দিকে সিটকানি থাকে। কেউ ভেতরে গিয়ে সিটকানিটা লাগিয়ে দেয়, আবার বের হওয়ার পর বাইরে থেকে সিটকানি লাগিয়ে দেয়, যাতে করে দরজাটা খোলা না থাকে। দরজা খোলা থাকলে দেখতেও তো অড লাগে। উনি বুঝতে পারলেন না যে একটা দরজাতেও সিটকানি নাই কেন। তবে ওখানে যে সিটকানি ছিল সেই চিহ্নটা আছে। সিটকানি যেখানে লাগানো ছিল ওখানে যেই একটা চিহ্ন থাকে, যেখানে স্ক্রুগুলো বসানো হয়েছিল, সেই স্ক্রুগুলোর ওই জায়গাগুলো কিন্তু ফাঁকাই পড়ে আছে। সিটকানি নাই এটা দেখে উনি অবাক হলেন। আরও অবাক হলেন, একটা ওয়াশরুমেরও লাইট ভালো না, লাইট সবগুলোই নষ্ট। উনি যখন জিজ্ঞেস করলেন ওনার সেই মামা, সবুজ মামা, তো সবুজ মামার কাছে জিজ্ঞেস করলে সবুজ মামা বলেন আরেকটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওয়াশরুমে রাতের বেলা কখনোই একা আসা যাবে না। দিনের বেলা আসতে পারবে, রাতের বেলা কেউ একা আসতে পারবে না। কেননা এই ওয়াশরুমে ভয় পেয়ে 2জন মানুষ মারা গেছেন। ওয়াশরুমের বাইরে সিটকানি নাই, এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে অনেকেই নাকি ওয়াশরুমে ঢোকার পরপরই বাইরে থেকে কে যেন সিটকানি মেরে দেয়। এরপর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা তাদের হয়। যে 2জন মারা গিয়েছেন, তারা জ্বর হয়ে মারা গিয়েছেন, তাদের অনুভূতি যেটা পরবর্তীতে ব্যক্ত করেছিলেন সেটা হচ্ছে তারা ওয়াশরুমে ঢোকার পর বাইরে থেকে কে যেন সিটকানি মেরে দিয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ তারা শুনেছেন। এতে করে ভয় পেয়ে ওখানেই ওনারা অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হলে ওনারা এই বিষয়গুলো বলেছিলেন। সবার বক্তব্যই একই রকম, আর 2জন মারা গিয়েছিলেন। যেহেতু এরকম বাইরে থেকে সিটকানিটা মেরে দেওয়া হতো, এই কারণেই মূলত সিটকানিটা খুলে ফেলা হয়, যাতে করে বাইরে থেকে কেউ সিটকানি মারতে না পারে। আর লাইটগুলো এমনিতেই নষ্ট হয়ে যেত, সর্বোচ্চ 7 দিন ভালো থাকতো, তারপর এমনিতেই নষ্ট হয়ে যেত। কেন এমনটা হতো, এই বিষয়টা যখন সবুজ মামাকে উনি জিজ্ঞেস করেছিলেন, তখন সবুজ মামা বলেছিলেন যে এই ফ্যাক্টরির বিশাল একটা অংশ 4টা শ্মশান জুড়ে রয়েছে। অনেক আগে এই নদীর ধারে 4টা শ্মশান ছিল। শুধু শ্মশান ছিল এটা বললেও ভুল হবে, এখানে কি 2টো অনেক পুরনো কবরস্থানও ছিল। এগুলোর উপরে এই ফ্যাক্টরিটা হয়েছে। আর এই ওয়াশরুমের যে অংশটা, এই অংশটা নাকি ওই শ্মশানের উপরে পড়ে গেছে। এই কারণে সমস্যাটা অনেক বেশি হয়। তো যাই হোক, এরকম ইনস্ট্রাকশন যখন উনি শুনলেন, এরপর বেশ সতর্ক হয়ে গেলেন। ওনার রাতের বেলা ডিউটি পড়তো বেশি। যারা অনেক পুরনো স্টাফ বা সুপারভাইজার, তারা একটা সময় তো এসে ওনারা দিনের বেলাতেই বেশি ডিউটি পেতেন। আর যারা নতুন এসেছেন তাদের রাতের বেলা বেশি ডিউটি পড়তো। উনি যেহেতু নতুন, ইয়াং মানুষ, আর যারা বয়স্ক হয়ে গেছে তাদের তো বাড়িতে ফেরত যেতে হয়, এখন রাত জাগতে অনেক কষ্ট হয়ে যায়। তো ইয়াং মানুষ তো ওনার রাতের বেলা ডিউটি পড়তো যেহেতু বেশি, রাতের একটা পর্যায়ে এসে ধরা চলে যে রাত 1টা কি 2টোর পরে কাজ তেমন থাকতো না। এই কারণে সুপারভাইজার বা স্টাফ যারা ছিলেন বা অফিসার যারা ছিলেন, তারা আসলে একটু রিল্যাক্সের সময় কাটাতেন। কেউ মোবাইল ফোন টিপতেন, ইউটিউব দেখতেন, যেহেতু কাজ নাই, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তো ডিউটি করে যেতেই হবে, এই জন্য তারা বের হতেন না।
আর সুপারভাইজার যারা, তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করতে হয়, কোথায় কী হচ্ছে না হচ্ছে এটা তো দেখতে হয়। তো উনি জয়েন করার 3 মাস পরের একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি রাতের বেলা যখন দেখলেন যে এখন কাজকর্ম অনেক কমে গেছে, সবাই যে যার মতো একটু রিল্যাক্স করছে, তখন উনি মোবাইল ফোনে ওনার স্ত্রীকে ফোন দেন। নতুন বিয়ে করেছেন, বাসায় ওনার স্ত্রী একা, এখন কথা বললে ওনার স্ত্রীও কিছুটা একাকিত্ব ওনার দূর হবে আর কি, ওইভাবে একাকিত্ব ফিল করবেন না, উনিও এই সময়টা কাটাতে পারবেন। উনি ওনার স্ত্রীকে ফোন দিয়েছেন, মাঝে মাঝে দিতেন, বিশেষ করে এরকম সময়গুলোতে যখন ওরকম কাজ থাকতো না। তো ওই সময় ওনার কাছে মনে হলো যে কথা বলতে বলতে এই ফ্যাক্টরির পেছন সাইড যেটা আছে এই সাইডে একটু যাই। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে বলতে কিন্তু হাঁটতে হাঁটতে এক সাইডে চলে গেছি, ওই সাইডে আমাদের যাবার কথা ছিল না। তো উনি কথা বলতে বলতে মনে করছে যাই আমি ওই সাইডটাতে একটু দেখে আসি। উনি যখন ওই সাইডটাতে গিয়েছেন তখন দেখেন 7-8 জন মহিলা এক পাশে, আবার 5-6 জন মহিলা আর এক পাশে, তারা কী জন্য কথা বলছে। উনি চিন্তা করলেন যাক মহিলা এগুলো আছে, তারা যেহেতু এখানে আছে ভয়ের তো কিছু নাই, আর উনি সুপারভাইজার, উনি তো এদিকে আসতেই পারেন। তো উনি কথা বলতে বলতে একটু দূরে যে মহিলাদের একটা গ্রুপ রয়েছে তারা কথা বলছিল, ওই দিকটাতে যেই না এগিয়ে গেছেন, হঠাৎ করে কে যেন ওনার হাত টেনে ধরেছে। উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তারপর ওই লোকটি বলছে মোবাইল ফোন বন্ধ করো। উনি ফোনটা কেটে দেন। ওই সময় উনি ওনার ওয়াইফের সাথে কথা বলছিলেন। তখন ওই লোকটা বলছে তুমি এখানে কেন আসছো? তখন এই শাহিন ভাই বলছেন যে আমি এখানে আসছি, আমি তো সুপারভাইজার, এদিকে আসতে হয়। তখন ওই লোকটা বলছে কেন তুমি জানো না রাতের বেলা এখানে কোনো মহিলারা থাকে না, রাতের বেলা মহিলাদের কোনো কাজ হয় না? এটা তো তোমার জানার কথা, যেহেতু তুমি সুপারভাইজার, তাহলে এখানে কেন আসছো? তখন শাহিন ভাই বলছেন যে মহিলারা তো এখানে আসে, ওই যে দেখেন মহিলারা। এই বলে যখন উনি দেখাতে গিয়েছেন তখন দেখেন যে সে মহিলারা নাই। আজব ব্যাপার, উনি যে 2টা গ্রুপকে দেখেছিলেন মহিলাদের, তাদের কেউই নাই। তখন ওই লোকটা বলছে যে শোনো, রাতের বেলা এদিকে আসবা না, তাহলে তোমার বিপদ হতে পারে, জায়গাটা ভালো না, চলে যাও। এই বলে ওনাকে ওখান থেকে বিদায় দেওয়ার পর উনি কী মনে করে আবার পেছন দিকে ঘুরেছেন, দেখেন যে ওই লোকটাও নাই। এরপর উনি দ্রুত চলে আসেন। ওই সময় ওনার যে মামা, সবুজ মামাকে বিষয়টা যখন বলেন, তখন সবুজ মামা বলেন যে সর্বনাশ ভাগিনা, তুমি তো বিশাল বিপদে পড়ে গেছিলা। ঠিক ওইখানে রাতের বেলা গিয়ে 2টা লোক মারা গেছে, ওয়াশরুমে 2টা লোক মারা গেছে, ওইখানেও 2টা লোক মারা গেছে। তখন ওনারা বলেন আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হলো যেহেতু এটা লেদার ফ্যাক্টরি, চামড়া নিয়ে কাজ, তো যে সমস্ত চামড়ার টুকরোগুলো ওনারা ফেলে দেন হচ্ছে এই পেছন সাইডের একটা জায়গায়। ওখানে নাকি খুবই দুষ্টু পিশাচ শ্রেণীর জিন রয়েছে যেগুলো এই চামড়া খায়। ওনারা এগুলোকে চামড়া পিশাচ বলে থাকেন, আর এগুলো অনেক সময় মহিলাদের সুরত ধরে থাকে। এই জিনিসটাই মূলত দেখেছিলেন উনি। আর তখন সবুজ মা বলেছিলেন যে ভাগিনা, নিশ্চয়ই তোমার মায়ের দোয়া, তোমার আত্মীয় স্বজনের দোয়া, মানুষের দোয়া তোমার উপর আছে, তা না হলে তুমি এমন একটা বিপদে পড়ছিলা, তোমার তো মেরেই ফেলতো, তোমারই খেয়ে ফেলতো। নিশ্চয়ই ওই লোকটা ভালো কোনো পরহেজগার জিন হবে যে এই সময়ে এসে আল্লাহর রহমতে তোমাকে উদ্ধার করেছে, তা না হলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত, আর তুমি এমনভাবে হারাই যাইতা বা মারা যাইতা, আমরা তো জানতামই না তোমার সাথে কি হয়েছে। এটা জানার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। এগুলো যখন পরিবারের সাথে শেয়ার করেন তখন পরিবার থেকে চিন্তা করা হয় যে আসলে কতদিন এভাবে উনি এগুলো সহ্য করে থাকবেন। হঠাৎ করে এমনও তো হতে পারে, এমন একটা ভয় পেয়েছেন যাতে করে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো একটা পর্যায়ে উনি আসলে এই জিনিসটা সাময়িকভাবে আর কন্টিনিউ করেন নাই। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন, অর্থাৎ ওখান থেকে উনি আবার নর্মাল কাজগুলোতে চলে আসেন আর কি, ওই চাকরিটা ইস্তফা দিয়ে। ওখান থেকে আসার পর থেকে শুরু হয় আর একটা ঝামেলা। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে থাকতেন, একটা সময় ওনার কাছে মনে হতো ওনার সমস্ত শরীর আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পায়ের নিচ থেকে শুরু করে শরীরের উপরের অংশ একদম প্যারালাইজড হয়ে যাচ্ছে। ওই সময় কিন্তু ওনার ঘুমও ভেঙে যেত। উনি তাকিয়ে দেখতেন মাথার উপরে ফ্যান ঘুরছে। আরেকটা জিনিস দেখতেন, দরজা ভেদ করে বা জানালা ভেদ করে কোনো একটা নারী অবয়ব তার রুমে ঢুকে পড়েছে, তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। নারী অবয়বের চেহারাটা যে
সুন্দর এটাও বলা যাবে না, খুব যে ভয়ঙ্কর এটাও বলা যাবে না। শাড়ি পরা, বড় বড় চুল আছে, রাতের যেই আধো আলো আধো ছায়া ডিম লাইটের আলোতে যেরকম পরিবেশটা থাকে রুমের মধ্যে, এটাতে উনি বুঝতে পেরেছিলেন। এটাকে দেখে যে ভয়ে আতকে উঠে চিৎকার চেঁচামেচি করবে বিষয়টা এরকম না। তারপরও তো রাতের বেলা এইভাবে যদি কেউ আসে ভয় তো লাগবেই। ওই অভাবটার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতো, শুধু তাকিয়ে তাকিয়ে ওনাকে দেখতো। যতক্ষণ থাকতো ওনার শরীরে কিন্তু বিন্দু মাত্র কোনো শক্তি থাকতো না, উঠে নড়াচড়া করবে, চিৎকার দেবে এমন কোনো শক্তি থাকতো না। একটা পর্যায়ে ওই অভাবটা চলে যেত, তারপর ওনার শরীরে শক্তি ফেরত আসতো। এরকম দেখা যেত সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, এরকম কিন্তু হতো। একটা পর্যায়ে এসে এটা একটু কমতে শুরু করে, মাসে 2-3 বার হতো, কিন্তু এটা হতো। আর প্রত্যেকবারই কিন্তু একই সমস্যা, ওনার শরীরটা অবশ্যই যেত আর উনি দেখতে পেতেন, ওনার ঘুম ভেঙে যেত, উনি দেখতে পেতেন। মানে এই সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই উনি বুঝতে পারতেন যে ওই জিনিসটা এখন আসবে। পরিপূর্ণ জাগ্রত অবস্থাতে উনি এটাকে দেখতেন আর চোখাচোখি হতো। অনেকেই বলেছিল তাকে বোবায় ধরে। এখন বোবায় ধরলে যেটা হয় সেটা হচ্ছে যে ঘুমের ভিতরে ধরে, ঘুমন্ত অবস্থায় ধরে, তাকে তার ওভাবে দেখা যায় না, কিন্তু উনি কিন্তু এটাকে দেখতেন। উনি ঘুমন্ত অবস্থায় এটাকে দেখতেন না, জাগ্রত অবস্থায় দেখতেন। তো এরকম সমস্যা যখন ওনার সাথে শুরু হলো, তখন বিভিন্ন হুজুর দেখানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, কিছুটা কমলো, একদম কিন্তু যায় নাই। টানা 3 বছর এই সমস্যাগুলো উনি প্রকটভাবে ফেস করেছিলেন। এরপর এসে আর একজন ভালো হুজুরের কাছে উনি যান। সে ভালো হুজুর যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ওই জিনটাকে হাজির করেছিলেন। ওই জিনটা বলতে যে ওনার সাথে যে জিনটা, ওই হুজুরের সাথে যে জিনটা, ওই জিনটাকে হাজির করেছিলেন। উনি বলেছেন জিন হাজির হওয়ার পর তাকে প্রশ্ন করতে যে কেন এই সমস্যাটা হয়। এরপর যখন এই শাহিন ভাই প্রশ্ন করেছিলেন, তখন ওই জিন একটা বিস্ময়কর তথ্য দেয়। সেটা হচ্ছে যে ওই যেই রাতে উনি ফ্যাক্টরির পেছন সাইডে গিয়েছিলেন, ওইখানে বেশ কয়েকটা ওই চামড়া পিশাচ গ্রুপ তারা ওখানে ছিল। তার টার্গেট করেছিল যে ওনাকে মেরে ফেলবে বলতে একদম খেয়েই ফেলবে। ওই সময় একটা পরহেজগার জিন ওদিক দিয়ে যাচ্ছিল, তখন এই শাহিন ভাইকে উনি আল্লাহর অশেষ রহমতে রক্ষা করেন। ওই সময় ওই জিনের বাচ্চা মেয়েটাও তার সাথে ছিল। উনি যখন চলে আসছেন বাড়িতে, ওই বাচ্চা মেয়েটা ওনার সাথে সাথে চলে আসে। মূলত এই বাচ্চা জিনটা সে খারাপ কেউ না, সে ভালো জিন, সে ভদ্র জিন। মূলত আসে এমনিতেই আসে। সে যদি ওই সময় সাথে না আসতো তাহলে ওই চামড়া পিশাচগুলো ওনার সাথে চলে এসে ওনার আরও বড় ধরনের ক্ষতি করতে পারত। এই জন্য সে এমনিতেই আসে আর কি। এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আস্তে আস্তে এই সমস্যা কমে যাবে, আর তার ব্যক্তি জীবনেও এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। যেহেতু উনি বিবাহিত ছিলেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, এমনটাই বলে দিলেন। এরপর থেকে উনি আসলে ওভাবে এটা ট্রিটমেন্ট না করলেও এক রাতে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে। এটার ব্যাখ্যা উনি খুঁজে পান নাই যে কেন এমনটা হয়েছিল। এই যে অবয়বটা, এই অবয়বটা তো সাধারণত রাতের বেলা আসতো, এসে ঠায় দাঁড়িয়ে থাকতো, আবার চলে যেত। এক রাতে শাহিন ভাইয়ের যখন ঘুম ভেঙে যায়, ওনার যে অনুভূতিটা সেটা হলো পায়ের নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে অবশ হতে থাকতো। কিন্তু হঠাৎ করেই মনে হলো ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, আর শরীরের উপর প্রচণ্ড ভার উনি অনুভব করছেন। উনি চোখ খুলে তাকিয়ে দেখেন যে ওনার ঠিক তলপেটের উপরে ওই অবয়বটা বসে আছে। বসে বসে আল্লাহ 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 এরকম জিকির করছে। তার শরীরটা একবার ডানে দোলায়, একবার বায়ে দোলায়। অনেকক্ষণ জিকির করতে 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 ওই অবয়বটা সেন্সলেস হয়ে তার গায়ের উপর ধপাস করে পড়ে গেল। আর নড়াচড়া করছে না। এই পুরো শরীরের ভরটা ওনার শরীরের উপরে। আর ওই অবয়বটার মাথায় যে চুলগুলো ছিল, এই চুলগুলো ওনার মুখের উপরে। উনি সামনের অনেক কিছু দেখতে পারছিলেন না, এদিকে ওনার পুরো শরীরটাও নাড়াতে পারছিলেন না। আর ওনার এই বডির উপরে আর একটা ভারী বডির ওয়েট তখন কিন্তু উনি অনুভব করছিলেন। ওনার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু উনি চিৎকারও করতে পারছিলেন না। অনেকক্ষণ এভাবে ছিল। এরপর আস্তে করে ওই অবয়বটা মিলিয়ে যায়। এরপর উনি কথা বলতে পেরেছিলেন। এই ঘটনার পর থেকে অবশ্য ওই অবয়বটা হঠাৎ আসতো। একদম যে আসে না তা না, এখনও পর্যন্ত ওই অবয়বটা আসলে উনি উপস্থিতি টের পান। তবে এটা নিয়ে ওনার ব্যক্তি জীবন বা অন্য কোনো কাজের তেমন কোনো সমস্যা হয় না, এমনিতেই আসে। তবে ওই অবয়বটা যে তাকে ভালোবাসে, পছন্দ করে, এটাও বলা যাবে না, কারণ তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা সে করছে না। ওই সময়ে হয়তোবা তাকে দেখেছিল, চলে এসেছিল, আর শাহিন ভাইকে হয়তোবা বাঁচানোর জন্যই সে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছিল। তারই একটা অংশ ওই দিনের জিকিরের
একটা পার্ট হতে পারে বলে ধারণা করা হয়, তবে এটা নির্দিষ্টভাবে বলা যায় না। এখনও ওই জিনিসটা ওনার সাথেই আছে, তবে স্বাভাবিক পর্যায়ে আছে, মানে ওনাকে যে খুব যন্ত্রণা দেবে, কষ্ট দেবে এমন কোনো কিছু না। আর শাহিন ভাই আরও জানিয়েছেন উনি যেই ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে আরও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো পরবর্তীতে উনি আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় থাকবো শাহিন ভাই আপনার পাঠানো ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে যে দুজন ঘটনা পাঠিয়েছেন, শাহিন ভাই আর অনিকা আপু, আপনাদের দুজনের জন্যই রইল শুভকামনা। আপনাদের কাছ থেকে এমন সত্য আরও অনেক ভয়ের ঘটনা আমরা প্রত্যাশা করি। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে আজকের শনি রাতে 54তম এপিসোড পুরোটা শুনলেন তাদের জন্য শুভকামনা। আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldmedia@gmail.com। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর পৌঁছাতে পারে। তাদের কাছ থেকেও আমরা যেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর সত্য ভয়ের ঘটনাগুলো পেতে পারি, তাতে আমাদের চলার পথ অনেকটা মসৃণ এবং দীর্ঘায়িত হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহ আমাদের লিসেনারদেরকেও কবুল করুন, যাতে আমরা একসাথে অনেকটা পথ ইনশাল্লাহ পাড়ি দিতে পারি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।